শুনছেন শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। আন্তর্জাতিক নারী দিবসের মাসে 100.1 FM গোল্ডের বিশেষ নিবেদন গল্প স্বল্প অরিজিনালস গল্প সিরিজ রং তুলির চুপ কথা। আজ চতুর্থ পর্ব। লিখেছেন অর্পিতা সরকার। লেখিকার জন্ম নবদ্বীপের কাছে সমুদ্রগড়ে। কৃষ্ণনগর কলেজ থেকে বাংলায় স্নাতক এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর কাজ শুরু করেন চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে। চাকরির পাশাপাশি করতে থাকেন নিয়মিত লেখালেখি। 2017 সালে কলকাতা বইমেলায় তাঁর প্রথম বই প্রকাশ হয়। তাঁর লেখা বেশ কিছু জনপ্রিয় বই হল কখনো মেঘ কখনো রোদ্দুর, প্রাণের আলাপ, নীরবে তোমায় দেখি, আমি চন্দ্রাবলী বলছি, ট্রাফিক সিগন্যাল ইত্যাদি। তিনি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চলীয় শাখা কর্তৃক পুরস্কারপ্রাপ্ত। 2023 সালে মুক্তধারা কর্তৃক রবীন্দ্র পুরস্কার পান। আজকের গল্প পাঠে অর্পণ, অপরূপা, বাসু, অঙ্কিতা, বিহঙ্গী, অরিজিৎ, দেবারতী, অমরজিৎ, সুদীপ্ত, মধুমিতা, সিদ্ধার্থ, সুনন্দা, অরুণিমা ও কল্পলাল। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সাথে কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপরাধের উল্লেখ সাধারণ মানুষকে সচেতন করার বার্তা বহন করে। গত পর্বে শুনেছি পুলিশ অফিসার লগ্নজিতা ভট্টাচার্য রক্তিম ও গুঞ্জার বাড়িতে গিয়ে দুজনের সাথেই কথা বলে। জানতে পারে যে অব্যয় গুঞ্জার শোরুম থেকে পাওয়া গিফট লাবণ্যকে দিয়ে দিয়েছিল। এরপর মুনলাইট ক্লাবে হানা দিয়ে ম্যানেজারের মুখোমুখি হয় লগ্নজিতা। বুঝতে পারে যে শুভদীপ ঘোষালের মাধ্যমেই লাবণ্যর সন্ধান পেয়েছিল মুনলাইটের ম্যানেজার। ওদিকে লাবণ্যর আঁকা ছবি দেখে বর্ণিতা বুঝতে পারে যে লাবণ্যর শিল্পী সত্তাই অব্যয়কে আকৃষ্ট করেছিল। এরপর লগ্নজিতা আরও একবার রানী ভবনে গিয়ে সেখানকার অনেক দিনের কেয়ারটেকার গোপালদার থেকে অনেক অজানা কথা জানতে পারে। এও জানতে পারে যে রাধারমণ মুখুজ্জের সঙ্গে লাবণ্যর বাগবিতণ্ডা হয়েছিল। কিন্তু কেন হলো এমন? লাবণ্যর মৃত্যুর জন্য দায়ী কে? শুনুন চতুর্থ পর্ব। শুরু হচ্ছে গল্প স্বল্প অরিজিনালস গল্প সিরিজ রং তুলির চুপ কথা, চতুর্থ পর্ব। শপিং মল থেকে বেরোনোর মুখেই সজোরে ধাক্কা মারল লগ্নজিতা একজন মহিলাকে। মহিলা রীতিমতো রেগে বলল, আরে দেখে চলতে পারেন না? কিন্তু ম্যাডাম, আপনার হাতটা তুলোর তৈরি আর আমারটা পাথরের, এই ধারণা আপনার কোথা থেকে হলো? মানে ধাক্কায় তো দুজনেরই সমান লেগেছে। ওই জন্যই দেখে শুনে হাঁটুন, তাহলে আর আপনারও আঘাত লাগবে না কোথাও। জঘন্য। এই জন্যই স্বর্ণদীপ বলছিল ওই মেয়ের সঙ্গে কেউ সংসার করতে পারলে তাকে লাখ টাকা দেবে। মহিলা ঘুরে দাঁড়িয়ে বেশ গলা উঁচিয়ে বলল, এই যে হ্যালো, আপনি আমায় চেনেন? স্বর্ণদীপ কে হয় আপনার? ও, আপনি ওর গার্লফ্রেন্ড? বাবা, বর্ণিতার ভূত মাথা থেকে নেমেছে। যাই হোক। লগ্নজিতা এই সুযোগ হাতছাড়া না করে বলল, বর্ণিতা? সেটাকে? ও মাই গড, আমি তো জানতাম ওর এক্স ওয়াইফের নাম মনীষা। আর সেটা আপনি? আমি ওর বাড়িতে আপনার ছবিও তো দেখেছি। মনীষা বর্ণিতা না করেই বলল, আসুন আসুন, এক কাপ কফি খাবেন আমার সঙ্গে, আর নিজের ভবিষ্যৎটাও জেনে নেবেন। প্লিজ স্বর্ণদীপের সম্পর্কে নেগেটিভ কিছু বলবেন না, আমার কষ্ট হবে। আপনার ফিয়ান্সে টপ টু বটম পজিটিভে মোড়া, নেগেটিভ বলে কিছুই নেই ওর চরিত্রে। আসুন আসুন। লগ্নজিতা মলের আয়নায় নিজেকে একবার দেখে নিল। ঠোঁটের পিঙ্ক লিপস্টিকটাতে ওকে বেশ সদ্য প্রেমে পড়া প্রেমিকা লাগছে। লিপস্টিকটা বহুদিন ব্যবহারই করা হয়নি। ইয়েলো টপ আর ব্লু জিন্সে ও এখন মনীষার মনে হিংসা ধরাতে সক্ষম। কফির কাপে চুমুক দেবার আগে পর্যন্ত মনীষা অপলক দৃষ্টিতে তাকিয়েছিল লগ্নজিতার দিকে।
কোনো কথা না বলে মাপছিল ওকে। নিজের মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতেও ওর সিক্সথ সেন্স জানান দিচ্ছিল মনীষা এখন দুলছে বিশ্বাস আর অবিশ্বাসের দোলনায়। কফিতে অল্প সুগার মিশিয়ে কপার কালারের লিপস্টিক রঞ্জিত ঠোঁটে ঠেকালো মনীষা। তারপর কাপটা টেবিলে নামিয়ে রেখে বলল, আপনার নামটা যেন কি? লগ্নজিতা ইচ্ছে করেই নিজের নামটা আড়ালে রেখে বলল, ঝিনুক। আমি মিস্টার অব্বই বিশ্বাসের দুটো ছবি কিনে একবার দেয়ালে টাঙিয়েছিলাম। ওরই বন্ধু গুঞ্জার বুটিক থেকে কিনে এনেছিলাম। গুঞ্জা বলেছিল ওদের ব্যাচের সব থেকে ভালো শিল্পী হলো অব্বয়। গোটা চারেক ছবি নাকি অব্বই ওকে ওই বাজার মূল্য যাচাই করার জন্য দিয়ে গিয়েছিল। সেই ছবি দুটো টাঙিয়েছিলাম ড্রয়িংয়ে। আপনার প্রেমিক যেমনি শুনেছিল ওটা প্রফেসর অব্বই বিশ্বাসের আঁকা, অমনি অমনি সেগুলোকে প্রচণ্ড রাগে মাটিতে ফেলে ফ্রেম ভেঙে দিয়েছিল। কারণটা আমি জানতাম না। শেষে ওদের ব্যাচের কুণালি আমাকে বলেছিল বর্ণিতা নাকি অব্বয়কে পাগলের মতন ভালোবাসে, আর তাই স্বর্ণদ্বীপের মারাত্মক রাগ ওর ওপর। আসলে কি জানেন মিস ঝিনুক, স্বর্ণদ্বীপ বর্ণিতাকে পাওয়ার জন্য সব করতে পারে। অব্বয়কে খুন করতে ওর হাত কাঁপবে না। আপনি নিশ্চয়ই ভাবছেন তাহলে আমি কি করে ওর বিবাহিত স্ত্রী হয়েছিলাম, অথবা আপনিই বা কি করে ওর বর্তমান প্রেমিকা হলেন, তাই তো? হ্যাঁ সেটাই। তাহলে ও কেন বর্ণিতাকে প্রপোজ করলো না, আমায় কেন? বর্ণিতা যে ওর হবে না এটা ও জানতো। তাই একাকিত্বের শিকার যাতে না হতে হয় সেজন্যই আমি এসেছিলাম ওর জীবনে। কিন্তু যখনই উপলব্ধি করলাম ও আমার মধ্যে বর্ণিতাকে খুঁজছে, তখন নিজেকে ভীষণ রকমের অবহেলিত, অপমানিত মনে হয়েছিল। তাই বাধ্য হয়েছিলাম ডিভোর্স করতে। সবকিছুর তো আর ভাগ চলে না বলুন। মনীষার গলায় হালকা আক্ষেপের সুর। তার মানে আপনি বলতে চাইছেন বর্ণিতার চোখে যদি অব্যয় ছোট হয়ে যায় তাহলে লাভ স্বর্ণদ্বীপের, তাই তো? হ্যাঁ, সে তো লাভই। তাহলে ও বর্ণিতাকে আপন করে নিতে পারবে। তবে অব্বয়ের যা পার্সোনালিটি, অন্তত আমি যতটুকু দেখেছি, সেই জায়গায় স্বর্ণদ্বীপ কিছুই না। তাই বর্ণিতার চোখে অব্বয়ের ছোট হওয়ার কোনো কারণ নেই। তাছাড়া অব্বয় যে রং তুলির প্রেমে পাগল এটা বর্ণিতাও জানে। তারপরেও যখন এত বছর ভালোবেসে গেছে, তখনই পরিণত বয়সে এসে অব্বয়কে খারাপ ভাবার এমন কোনো ঘটনা ঘটবে না বলেই আমার বিশ্বাস। তবে আমি আপনাকে একটা দিনের কথা বলতে পারি। আমাদের বিয়ের মাসখানেক পরের ঘটনা। বন্ধুদের নিয়ে একটা গেট টুগেদারের প্ল্যান করেছিল গুঞ্জা। এই গুঞ্জা মেয়েটা বোধহয় একটু হুল্লোড়ে, তাই আমাদের সকলকে ও ইনভাইট করেছিল ওদের অ্যানিভার্সারি উপলক্ষে। সেখানে অব্বয় আর বর্ণিতা উপস্থিত ছিল। স্বর্ণদ্বীপ চোখের পলক না ফেলে দেখে যাচ্ছিল বর্ণিতাকে। হঠাৎই অব্বয় এসে ওর কানের কাছে বলেছিল, পাশে তোর সুন্দরী বিবাহিত স্ত্রী, এবার তো বর্ণিকে নির্লজ্জের মতো দেখা ছাড়। তোর আসল স্বভাবটা যেদিন বর্ণি বুঝবে সেদিন সব থেকে বেশি ঘৃণা তোকেই করবে। সেদিন বর্ণিতা কি করবে রে? তোর কাছে চলে যাবে? আর গেলেই বা তোর কি বস? তুই তো বিবাহিত। যদি কোনোদিন বর্ণি আমার সামনে এসে দাঁড়ায়, সেদিন আমি আমার পৃথিবী ছেড়ে দেব। বিশ্বাস করুন, ওই পার্টিতে আমি আর স্বাভাবিক হতে পারিনি কারোর সঙ্গে। বুকের মধ্যে অপমান বোধ ক্রমশ রক্ত ছড়াচ্ছিল। অব্বয় বোধহয় কিছু বুঝতে পেরেছিল, তাই আচমকা বলেছিল, স্বর্ণদ্বীপটার মানুষ হলো না, বুনো ষাঁড়ের মতো একদিকে ছুটে গেল জীবনটা। এবারে যদি মনীষার মতো একজনকে পেয়ে একটু পাল্টায়। বর্ণিতা এখনো অবিবাহিত বলেই বোধহয় এই সমস্যার সূত্রপাত হচ্ছে, তাই না অব্বয়দা? মনের দোরগোড়ায় চাবি দেওয়া যায় না বলেই এ সমস্যা চিরকালীন। লগ্নজিতার খুব ইচ্ছে করছিল এই অব্বয় নামক লোকটির সাথে পরিচিত হতে। এর মধ্যে কি এমন আছে যে মেয়েরা এর পার্সোনালিটিতে আকৃষ্ট হয়ে যায়? রহস্যটা কোথায় লুকিয়ে আছে? স্বর্ণদ্বীপের মধ্যে নেগেটিভ পয়েন্ট একটাই আছে। ও জানতো ও বর্ণিতাকে ছাড়া আর
কাউকে ভালোবাসতে পারবে না, তারপরেও অকারণ চেষ্টা করে যাচ্ছে। বাকি মানুষ হিসেবে স্বর্ণদীপ খারাপ নয়। কফির বিলটা টেবিলের ওপর রেখে উঠে দাঁড়ালো মনীষা। আপনি আজ আমার যা উপকার করলেন আমি কৃতজ্ঞ থাকব। আমিও চ্যালেঞ্জ করছি, বর্ণিতাকে ছাড়া অন্য কারোর সঙ্গে যদি ও হ্যাপি ফ্যামিলি লাইফ কাটায়, তাহলে আমিও তাকে 1 লাখ টাকা দেব। মুচকি হেসে এগিয়ে গেল মনীষা। তার মানে লাবণ্য খুনের পিছনে স্বচ্ছন্দের স্বর্ণদ্বীপের নাম উঠে আসতেই পারে। তার একমাত্র কারণ বর্ণিতার চোখে অব্যয়কে খুনি, চরিত্রহীন প্রমাণ করে দেওয়া। মোবাইল বেজে ওঠে লগ্নজিতার। হ্যাঁ মিস বর্ণিতা, হ্যাঁ আমি প্রায় এসেই গেছি। আপনি আর মিনিট 2 ওয়েট করুন, আমি ঢুকছি। ফোনটা কেটে দিয়ে গাড়িতে উঠে স্টার্ট দিল। বর্ণিতার সঙ্গে ওর সন্ধ্যেতে মিটিং আছে, সেটা মাথায় রেখেই মনীষার সঙ্গে আলোচনা শেষ করেছিল। শপিং মলে মনীষার সঙ্গে ধাক্কাটা যে আচমকা বা আকস্মিক ছিল না, সেটা শুধু লগ্নজিতাই জানে। কাঁচের ভিতর দিয়ে দেখতে পেল বর্ণিতা একটা টেবিলে বসে রয়েছে অন্য মনস্কভাবে। লগ্নজিতাকে দেখেই বলল, আজকে ইউনিফর্ম পরেননি? যাক, বেঁচে গেছি। না হলে লোকজন ভাবতো পুলিশের সঙ্গে ক্যাফেতে বসে কি করছি। জোর করে হাসার চেষ্টা করলো বর্ণিতা। কিছু একটা লুকোনোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে ও। আলতো করে বলল, অফিসার, আপনাকে কিন্তু দেখতেও বেশ মিষ্টি। আমার মাও তাই বলে, তাই তাড়াতাড়ি বিয়েও দিতে চায়। তো করছেন না কেন? লগ্নজিতা ওয়েটারকে ডেকে স্ন্যাক্স আর কফির অর্ডার দিয়ে বলল, না, কারোর জন্য তপস্যায় বসিনি, আমার সে ধৈর্যও নেই, আর অন্যকে এতটা গুরুত্ব দেওয়ার আমার কোনো ইচ্ছেও নেই। আমি শুধু ভালোবাসা শব্দটাকে আর বিশ্বাস করতে পারি না, তাই আপাতত মাকে ঠেকিয়ে রেখেছি। নিজের ঢাউস ব্যাগ থেকে লাবণ্যর আঁকা কয়েকটা ছবি বের করে টেবিলে নামাতেই বর্ণিতা ঝুঁকে পড়ল। ফিসফিস করে বলল, এগুলো লাবণ্যের আঁকা? নিজের কাজের ওপর আমার এটুকু বিশ্বাস আছে ম্যাডাম, লাবণ্যর নিজস্ব ফাইল থেকে আমি এগুলো এনেছি, ওর আঁকা। ও বাড়ির গোপালদাও বলল লাবণ্য নাকি দারুণ আঁকত। শিল্পী রাধারমন মুখুজ্জের কাছে আঁকা শিখতে যেত নিয়মিত। কার কাছে? ভদ্রলোক ও রানী ভবনের ভাড়াটে লাবণ্য এনার মডেল ছিল। ভদ্রলোক জাত শিল্পী, এর কাছেই লাবণ্য আঁকা শিখত। ইনি ভালো চারকোলের কাজ করেন। একেই ইনফ্যাক্ট হন্যে হয়ে খুঁজছিল অব্যয়। একদিন ইনার সঙ্গে দেখা হয়ে যাওয়ায় আমাকে সেদিন মেসেজ করেছিল অব্যয়। বর্ণিতা, আজ এক স্বপ্ন পূরণের দোরগোড়ায় পৌঁছে গেলাম। রাধারমন মুখুজ্জের কাছে চারকোল দিয়ে আঁকার কায়দা রপ্ত করব আজ থেকে। ওকে খুঁজে পেয়ে গেছি। কথাটা বলেই বর্ণিতা মুখ নিচু করল, নরম গলায় বলল, আসলে অব্যয়ের মেসেজগুলো আমি বারবার পড়ি তো, তাই মুখস্থ হয়ে গেছে। তার মানে এই আর্টিস্টের খোঁজেই অব্যয় প্রথম রানী ভবনে ঢুকেছিল। তারপর হয়তো লাবণ্যের সঙ্গে পরিচয় হয়। লাবণ্য ভালো ছবি আঁকতে পারে, তাই অব্যয়ের সঙ্গে ওর বন্ধুত্ব হয়। খুব সিম্পল অফিসার, আপনারা অকারণেই বিষয়টাকে জটিল করছেন। ম্যাডাম, বিষয়টা জটিলই। অব্যয়কে খুঁজে পেলে লাবণ্য সম্পর্কে আরেকটু জানা সম্ভব, আর তখনই বুঝতে পারবো পোস্টমর্টেম রিপোর্টের শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবার বিষয়টা খুন না আত্মহত্যা। বর্ণিতা আবারও খুঁটিয়ে দেখল ছবিগুলো, তারপর বলল, লাবণ্য সত্যিই জাত শিল্পী, না হলে অব্যয়ের চোখ আটকে যেত না। লগ্নজিতা চিকেন নাগেটসে কামড় দিয়ে বলল, আজ দুপুরে তো অব্যয় আপনাকে মেসেজ করেছে, তাই না? কোথায় আছে এখন? আপনি কি করে জানলেন? কফিটা খান, ঠান্ডা হয়ে যাবে।
একটা কথা বলবো মিস বর্ণিতা, এই লাবণ্য মার্ডার কেসে আমি যতজনের সঙ্গে মিট করেছি আমার সব থেকে ভালো লেগেছে আপনাকে। কেন জানেন? কারণ আপনি অন্যদের মতো মিথ্যে কথা বলতে অভ্যস্ত নন, অথচ অব্যয়ের যাতে বিপদ না হয় তাই বেশ কিছু সত্যিকে কষ্ট করে চেপে রাখছেন। আপনার এই মুহূর্তে ইচ্ছে করছে সবটুকু সত্যি উজাড় করে দিতে, কিন্তু ভাবছেন আপনার দ্বারা অব্যয়ের কোনো ক্ষতি হবে না তো? যদি নিজের অজান্তেই অব্যয়ের কোনো ক্ষতি করে ফেলেন তাহলে নিজেকেই ক্ষমা করা মুশকিল হয়ে যাবে। কি করে পারেন মিস বর্ণিতা এভাবে একজনকে ভালোবাসতে এতগুলো বছর ধরে? বিশেষ করে ও তরফ থেকে যখন আপনাদের সম্পর্কের বরফে সামান্য উষ্ণতাও পৌঁছয়নি। অব্যয় বনপলাশির জঙ্গলি রিসর্টে আছে। ও খুব ভয় পেয়ে আছে। ও জানে আপনি ওকে খুঁজছেন। ওরও কিছু কথা বলার আছে আপনাকে, কিন্তু আপনার সামনাসামনি হতে ভয় পাচ্ছে। বর্ণিতা, চলুন কাল ভোরে আমরা রওনা হই বনপলাশিতে। কোনো পুলিশ ফোর্স নিয়ে নয়, আমি আর আপনি ঘুরতে যাচ্ছি। যাবেন? আরেকটা কথা বলার আছে আপনাকে। নিশ্চিন্তে বলুন। আপনার অব্যয় যদি সত্যিই কোনো দোষ না করে, ওর কোনো ক্ষতি হোক আমি চাইব না। আমি শুধু সত্য উদ্ঘাটন করি বর্ণিতা, মিথ্যে বলে একজনকে ফাঁসিয়ে খুনি সাব্যস্ত করে বাহবা কুড়োই না। এটা আমার কাজের ধরন নয়। বর্ণিতা যেটা বলল সেটা শুনে আবারও নতুন করে ভাবতে বসতে হচ্ছে লগ্নজিতাকে। আর বনপলাশি যাওয়াটা ভীষণ রকমের জরুরি হয়ে পড়েছে। বর্ণিতার চোখে মুখে দুশ্চিন্তা। বলল, এটা আমার বন্ধুরা কেউ জানে না। ইনফ্যাক্ট অব্যয় কেন এটা করলো আমিও সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছি। যে যাই বলুক, অব্যয় যে সৎ সেটা আমি পরখ করেছি বারবার। তারপরেও কেন যে এতটা রাস্তা ড্রাইভ করতে হবে বলেই বাড়ির ড্রাইভার বিজয় কাকুকে ডেকে নিয়েছে লগ্নজিতা। রাস্তা থেকে বর্ণিতাকে পিক আপ করার কথা আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ ডোন্ট ওয়ারি। শোনো না, আমি আসছি বনপলাশিতে, গিয়ে বলছি সবটা। ফোনটা রাখার আগেই কমলিনী দেবী মেয়ের দিকে আর চোখে তাকে ফুলকপির তরকারি আর রুটির প্লেটটা টেবিলে নামিয়ে দিয়ে বললেন, আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে তুই অব্যয়ের সঙ্গে কথা বলছিলি। বনপলাশিতে তার মানে ঘুরতে যাচ্ছিস না, তাই তো? মায়ের চাঁচা ছোলা কথার সামনে একটু অসহায় হয়ে যায় বর্ণি। এমন অনেক অসহায়তার মধ্যে সবচেয়ে বেশি দুর্বলতা বোধহয় ও বোধ করে যখন অব্যয় নিজের মুখে বলে সে বিপদে পড়েছে। এটা আমার নতুন নম্বর, পারলে কল করো। এই মেসেজটা দেখেই বর্ণিতার সিক্সথ সেন্স বলেছিল এটা অব্যয়ের নম্বর। বার তিনেক রিং হওয়ার পরে ফোনটা রিসিভ করেছিল অব্যয়। আলতো গলায় বলেছিল, বর্ণি, বিপদে আছি, হেল্প করো প্লিজ। আর কাউকে বিশ্বাস করে কল করতে পারিনি। আমি বোধহয় লাবণ্য খুনের মামলায় জড়িয়ে গেছি। বিশ্বাস করো, আমি কাউকে খুন করিনি। বর্ণিতা সবটুকু বলেছিল। লগ্নজিতা ভট্টাচার্যের বারবার জেরা, বন্ধুদের মিটিং, অব্যয়ের কলেজ থেকে মিসিং ডায়েরি করা। অব্যয় দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, লাবণ্যর মৃত্যুর খবরটা আমি প্রথম কাগজেই পেয়েছিলাম। কেমন যেন ভয় করেছিল, তাই কাউকে কিছু না বলেই একলা থাকবো বলে পালিয়ে এসেছিলাম এখানে। এখন দেখছি তাতে পুলিশের সন্দেহ বেড়েছে। কলকাতা ফিরতে চাই, কিন্তু বুঝতে পারছি না কি করা উচিত। একটা হিমেল স্রোত সর্বদা বয়ে যাচ্ছে মেরুদণ্ড বরাবর। কি করব বর্ণি? অব্যয়কে এক্সিবিশনে না ডাকতেই পারে, কিন্তু বিপদে যে ওকেই একমাত্র মনে পড়েছে, এটাই ওর অপেক্ষার পুরস্কার। বর্ণিতা আলতো গলায় বলেছিল, ভালোবাসতে লাবণ্যকে? ও বাসত, যেমন তুমি বাসো তেমনই। আমি বাসতাম কিনা জানি না। তুমি তো জানো নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসতে শিখিনি আমি। লাবণ্যর শিল্পসত্তার প্রেমে পড়েছিলাম বলতে পারো, ওইটুকুই। বর্ণিতা এই জন্যই ভালোবাসে অব্যয়কে। নিজেকে ঢাকার আপ্রাণ প্রচেষ্টা নেই, বরং অকপটে বলতে পারে নিজের দোষটুকুকে। তখনই ভেবেছিল লগ্নজিতাকে বলতে হবে বিষয়টা হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই। বললি না তো কি করতে যাচ্ছিস বনপলাশিতে? কে কে যাচ্ছে তোর সঙ্গে?
বর্ণিতা মিথ্যে বলা একেবারেই পারদর্শী নয়, তাই কোনো মতে বলল, এক বান্ধবী যাচ্ছে। অব্যয় ওখানেই আছে তাহলে গা ঢাকা দিয়ে, আর তুই নিজের কাঁধে বিপদ নিয়ে এগিয়ে চলেছিস। কি আছে এই ছেলেটার মধ্যে, আমায় একটু বলবি? না মানে বয়স তো আমারও কম হলো না, এটুকু জানার অধিকার বোধহয় মা হিসেবে আমার আছে, তাই না? মেয়ে ঠিক কেন এতদিন ধরে একতরফা ভালোবেসে যাচ্ছে একজন উন্নাসিক মানুষকে, সেটুকুই জানতে চাইছি মাত্র। মা, যে কারণে তুমি আমার জন্য সব সময় চিন্তা করো, সেরকমই এক নিয়ম না মানা অনুভূতির বশবর্তী হয়েই আমিও ভালোবাসি অব্যয়কে। তুই আমার সন্তান বর্ণি, আমার থেকেই তো সৃষ্টি। বর্ণিতা ব্যাগটা নিয়ে বেরিয়ে এলো রাস্তায়। শীতের ধোঁয়াশা সকালে, এখনো সূর্য ওঠেনি, তাই উষ্ণতা এখন কষ্ট কল্পনা। ব্ল্যাক জ্যাকেট আর জিন্সে অবশ্য শীতলতাকে পরাজিত করেছে, তবুও গলার কাছের উলেন স্কার্ফটা ভালো করে বেঁধে নিল বর্ণিতা। গাড়িটা সামনে এসে দাঁড়ালো। ভেজা কাঁচ খুলে লগ্নজিতা বলল, উঠে আসুন, ম্যাপ তো বলছে ঘন্টা 4 মধ্যে পৌঁছে যাব। কে জানে। আচ্ছা, অব্যয় আর যোগাযোগ করেছিল নাকি? আপনি বলেননি তো আমরা আসছি? না মানে বলিনি, সেই জন্যই চিন্তা হচ্ছে। যদি অব্যয় আমাকে ভুল বোঝে, যদি ভাবে আমি ওর অসময়ের সুযোগ নিয়ে পুলিশ দিয়ে ওকে ধরিয়ে দিতে চাইছি, তখন কি করব বলুন তো? আমি অব্যয়কে অ্যারেস্ট করতে যাচ্ছি না বর্ণিতা, আমি শুধু লাবণ্যের খুনের তদন্তে নেমেছি। তাই ওর চারপাশে থাকা লোকগুলোকে আমার বড্ড দরকার। অব্যয় তাদের মধ্যে অন্যতম একজন, যাকে লাবণ্য নিজে বিশ্বাস করত। রানীবালা দেবী থেকে সাবিত্রী, গোপালদা পর্যন্ত স্বীকার করেছে লাবণ্য ভালোবাসত প্রফেসরকে। অব্যয় হয়তো ওর কাছে যেত শিল্পের টানে, কিন্তু লাবণ্য প্রফেসরকে যথেষ্ট বিশ্বাস করত, তার অনেক প্রমাণ কিন্তু আমি পেয়েছি। তাই এই কেসে অব্যয়ের বয়ান খুব গুরুত্বপূর্ণ বর্ণিতা। ডোন্ট ওয়ারি, অব্যয় যাতে আপনাকে ভুল না বোঝে সে দায়িত্ব আমার। আপনার মতো নিঃস্বার্থ ভালো হয়তো নাই বাসতে পারি, তবে শব্দটার অর্থ বুঝি না এমন কিন্তু নয়। কথাটা বলার সময়েই তন্ময়ের সঙ্গে ব্রেকআপের পরে নিজের মানসিক অবস্থাটা মনে পড়ে গেল লগ্নজিতার। কিছুদিনের জন্য মনে হয়েছিল এ পৃথিবীর সব শূন্য। তারপর ধীরে ধীরে বুঝেছে তোমায় ছাড়া বাঁচব না কথাটা বড্ড আপেক্ষিক। তখন থেকে নিজের কাজকে আপন করে নিয়েছে ও। এই কাজে জয় পরাজয় অবশ্যই আছে, সব মিশন সাফল্য পায় না ঠিকই, কিন্তু নির্লজ্জের মতো বেইমানি অন্তত করে না। কলকাতা যে ছাড়িয়ে এসেছে গাড়ি, সেটা বেশ বোঝা যাচ্ছে। ইট কাঠ পাথরের জঙ্গল ছেড়ে গাড়ির জানালায় এখন লম্বা গাছের সারি। লগ্নজিতা সেদিকে তাকিয়ে বলল, আপনাদের শিল্পীদের কিন্তু মাঝে মাঝে এই নিজের সঙ্গে একলা হওয়ার জন্য তিলোত্তমা ছেড়ে বেরিয়ে পড়া উচিত। আপনারা হলেন ক্রিয়েটিভ মানুষ, আমাদের মতো চোর ডাকাত ধরা লোক তো আর নন। তাই আপনাদের মনগুলোকে সবসময় সতেজ রাখাটা ভীষণ জরুরি। বর্ণিতা জানালা দিয়ে বাইরের চলন্ত দৃশ্যের দিকে তাকিয়ে বলল, লাবণ্য যে অব্যয়কে ভালোবাসত সেটা অব্যয় স্বীকার করেছে আমার কাছে, তবে ও বাসত কিনা জানি না। লাবণ্য নামটা যতবার উচ্চারণ করেছে ততবার গলার স্বরে কাঁপন ধরেছে ওর, আমি লক্ষ্য করেছি। হয়তো আপনার নামটা উচ্চারণ করার সময়ও ওনার স্বরে কাঁপন থাকে, তাই বোধহয় স্বর্ণদীপ সহ্য করতে পারে না অব্যয়কে, তাই না বর্ণিতা? সকলে তো তাই বলে। অব্যয় নাকি মারাত্মক দুর্বল আমার প্রতি, তবুও কখনো স্বীকার করতে চায় না। পাছে ও ভালোবাসা নামক এই শব্দের বাঁধনে বলুন আর মায়ের বাঁধনে বলুন আরো বেশি জড়িয়ে পড়ে, তাই। আর স্বর্ণদীপ ওই এক পাগল, যতই বোঝাই জোর করে ভালোবাসা যায় না। মনের গতিকে নদীর মতো বাঁধ দিয়ে অন্যদিকে ঘোরানো যায় না, তবুও বোকার মতো আমার প্রতি মোহ কমল না ওর।
এক্ষেত্রেও তো একই সূত্র খাটে বর্ণিতা। ওর মনের গতিও সেই কলেজ লাইফ থেকেই অপরিবর্তিত। হ্যাঁ, ওই জন্যই তো মনীষার সঙ্গে ডিভোর্সটাতে আমার নিজেকে খুব দোষী মনে হয়। কারণ মনীষা একদিন আমাকে বলেছিল, তুমি ওর ভিতরে একদম গেঁথে আছো বর্ণিতা। আমি বাইরে থেকে যতই আদরে ভালোবাসায় ওকে বাঁধতে চেষ্টা করি, তাতে ওর মন ভিজবে না। বড় বিচিত্র আমাদের মন, তাই না? যেটা সহজলভ্য সেদিকে কিছুতেই ধাবিত হয় না, বরং অসম্ভবের দিকে তার ছুটে চলা। আচ্ছা বর্ণিতা, আপনার কি মনে হয় স্বর্ণদীপ আপনাকে পাওয়ার জন্য খুন করতে পারে? একটু যেন চমকে উঠল বর্ণিতা, চোখের পলক না ফেলে বলল, মানে লাবণ্যকে স্বর্ণদীপ খুন করেছে? অব্বয়কে ফাঁসিয়ে দিয়ে আমার চোখে ওকে নিচু করে দিয়ে ও কি মনে করেছে আমি ওর হয়ে যাব? বর্ণিতা, আমি জাস্ট কেসটা নিয়ে লাট্টুর মতো ঘোরাচ্ছি, বলতে পারো স্পিন গেম খেলছি। তীরটা যেদিকে যাচ্ছে সেখানে স্ক্র্যাচ করে দেখতে চাইছি কি আছে। আমি জানি না আদৌ এই কেসে স্বর্ণদীপ জড়িত কিনা, তবে ওর মোটিভও এই একটাই, আপনাকে পাওয়া। একমাত্র অব্যয় আপনার চোখে নিচু হয়ে গেলেই সেটা সম্ভব। তাই একটু বাজিয়ে দেখে নিতে চাইছি মাত্র। কি মনে হয় স্বর্ণদীপ এটা করতে পারে? অব্বয়ের ওপর ওর বড্ড রাগ। গুঞ্জা, রক্তিম, কুনাল সবাই অব্বয়কে একটু অন্য চোখে দেখে, একটু সম্ভ্রমের চোখে দেখে। সেটা স্বর্ণদীপ একেবারেই পছন্দ করে না। অব্বয় মিসিং হবার পরে আমাকে বহুবার বলেছে, এরপরেও আমি অব্বয়কে ঘৃণা করব না? আমার নাকি নতুন করে ভাবা উচিত নিজের জীবনটা নিয়ে, অব্বয়কে ভুলে আবার নতুন করে সব শুরু করা উচিত। লগ্নজিতা মোবাইলের দুটো মেল চেক করে নিয়ে বলল, স্বর্ণদীপ ঠিক কেন রানী ভবনের ওই অনামী কোঅপারেটিভ ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল সেটাই আশ্চর্যের বিষয়। ও ব্যাংকে যেত শুনেই আমি স্টেটমেন্টের জন্য মেল করেছিলাম, আজকে পেলাম ওর একটা অ্যাকাউন্ট রয়েছে ওখানে। খোঁজ নিলে দেখা যাবে সেখানে নামে মাত্র কয়েকটা টাকা ফেলে রেখেছে, শুধু রানী ভবনে যাবার রাস্তা ক্লিয়ার করার জন্যই এই অ্যাকাউন্ট। এটা আমার কাছে পরিষ্কার। তার মানে স্বর্ণদীপ জানতো যে অব্বয় ওখানে যায়, তারপরেও আমায় জাস্ট কিচ্ছু বলেনি। এই ঘটনায় অব্বয় আমার চোখে না নামলেও স্বর্ণদীপ অনেকটা নেমে গেল ম্যাডাম। ভালোবাসার জন্য অপেক্ষা করতে এরা শেখেনি, না পাওয়াকে মেনে নিয়ে ভালোবাসতে জানে না, শুধু ছিনিয়ে নেওয়াকেই জয় ভাবে। ছি ছি, স্বর্ণদীপ এভাবেও। আমরা আর 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। আমার কেন জানি না মনে হচ্ছে অব্যয় অনেক কিছু জানে লাবণ্য সম্পর্কে। অব্বয় আমার চোখের দিকে তাকে মিথ্যা বলতে পারে না, এটা আমি খেয়াল করেছি। তাই ও যদি সত্যি কিছু জেনে থাকে সেটা অবশ্যই স্বীকার করবে। জানেন বর্ণিতা, আপনাকে যত দেখছি তত অবাক হচ্ছি। অনেকটা রবি ঠাকুরের গল্পের নায়িকাদের মতো। নিজের ভালোবাসার প্রতি কি মারাত্মক আত্মবিশ্বাস! হ্যাঁ, এইভাবে যে একতরফা কাউকে ভালোবাসা যায় এটাই তো আমি জানতাম না। আমার মতো কঠিন মনের খুনি ধরা পুলিশ অফিসারকেও আপনি কাত করে দিলেন মশাই। হ্যাঁ, এইটুকুই তো সম্পদ, তাই আগলে রাখি। অব্বয়ের শত অবহেলার মাঝেও এই টুকরো পাওয়াগুলো বড্ড আপন আমার কাছে। এই যে এমন একটা বিপদের দিনে ওর শুধু আমাকেই মনে পড়ল, অথবা আমার ওর কলেজের সারপ্রাইজ ভিজিট গুলোর দিনে আমি দেখেছি ও কি পরিমাণ এক্সাইটেড হয়ে যেত। ও বলতো, কেউ তো আছে বিনা আমন্ত্রণে আমার খোঁজ নিতে আসে। লগ্নজিতা লক্ষ্য করল বর্ণিতার মুখে অভিমান ভরা অধিকার বোধ স্পষ্ট। ওরা যখন বনপলাশিতে পৌঁছল তখন শীতের সূর্য বেশ গনগন করছে। জঙ্গলি রিসর্টের একটু আগেই গাড়ি থেকে নেমে পড়ল দুজনে। লগ্নজিতা নিজের ব্যাগের মধ্যে ভরে নিল লাবণ্যের মায়ের চিঠিগুলো আর ওর দুটো অ্যালবাম।
যে পোস্ট অফিসের স্ট্যাম্প রয়েছে লাবণ্যর মায়ের চিঠিতে, সেটা সম্ভবত বনপলাশের কাছাকাছি কোনো জায়গার। খোঁজ নিতে হবে। লগ্নজিতা বর্ণিতাকে বলল, আমি রিসর্টের রিসেপশনে বসবো, আপনি গিয়ে মিট করুন অব্বয়ের সঙ্গে, তারপর আমায় পিং করবেন, আমি যাব। আমি চাইছি ও আপনার কাছে আগে নিজেকে খুলে ধরুক, তারপর আমি যাব। আপনাকে পুলিশ কম বন্ধু বেশি মনে হচ্ছে। আমি কি ভুল করছি? ভবিষ্যৎ বলবে। শুভ, এতে বিরক্ত হওয়ার কি আছে সেটাই তো আমি বুঝতে পারছি না। তোমার জেঠু উকিল হয়ে কোনো মিথ্যে কেস কোনোদিন নেয়নি, তাই আমিও তার আদর্শেই সত্যের পাশে দাঁড়াতে চাই। লাবণ্য খুন হয়েছে না আত্মহত্যা করেছে এইটুকুই তো জানতে চাই। তাছাড়া আমার বাড়িতে ঢুকে কেউ যদি সত্যিই তাকে খুন করে দিয়ে যায়, তাহলে কাল তো আমাকেও মেরে দিয়ে যেতে পারে। সেক্ষেত্রে অফিসার যখন তদন্ত করতে চাইছে, তখন আমাদের তরফ থেকে কেন তাকে সাহায্য করব না বলতে পারো? শুভদীপ ঘোষাল বরাবরই জেঠিমার সামনে একটু ঘাবড়ে যায়। উকিলের বউ বলে কিনা জানে না, কিন্তু জেঠিমার যুক্তির তীক্ষ্ণতায় কথার খেই হারিয়ে ফেলে। আজও আমতা করেই বলল, আসলে কি বলতো জেঠিমা, আমি চাই না যে রানী ভবনের কাউকে এই বিষয়ের মধ্যে জড়িয়ে ফেলা হোক। তাছাড়া লাবণ্যর ঘরে অনেক টাকা ছিল। খুনির মোটিভ যদি টাকা চুরি করা হতো, তাহলে সে ওগুলো ফেলে রেখে যেতই না। আমি বলছি, ওর নিজের মনের কষ্টেই হয়তো। কিন্তু শুভ, মেয়েটার যখন টাকা ছিল না তখন সে লড়াই করলো, আর যখন টাকা এলো তখন সে আত্মহত্যা করলো। এটা কি খুব বেশি বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে তোমার? শুভদীপ প্রমাদ গুনল। একবার যদি জেঠিমা জানতে পারে যে শুভদীপই লাবণ্যকে মুনলাইট বারে নিয়ে গিয়েছিল, তাহলে হয়তো উকিল ডেকে এ বাড়ির দলিল বদলে ফেলতে চাইবে। তাই আমতা করে বলল, তো এসবে জড়ালে এবারের বদনাম হবে জেঠিমা। শুভ, আমি বাতের ব্যথায় বাইরে বেরোই না বলে কি বাইরের বাতাস থমকে আছে? সেখানে নিশ্চয়ই এতক্ষণে কানাকানি হয়ে গেছে যে এই বাড়িতে একজন খুন হয়েছে। আর লাবণ্য যে ক্লাবে যেত বা কি কাজ করত, সে খবরও আশেপাশের বাতাসে নিশ্চয়ই আছে। তাই চাপা দেবার আর কিছু নেই। বরং খুনি এ বাড়িতে গা ঢাকা দিয়ে নেই জানলে অন্তত তোমার জেঠুর সম্মানটুকু বাঁচবে। যা তুমি ভালো বোঝো জেঠিমা। শুভদীপ উঠে আসছিল ঘর থেকে। আচমকা জেঠিমা বলে উঠল, তোমার বাজারে ধার হয়ে গেছে, তা আমাকে তো জানাতে পারতে। অকারণে এই ব্যবসায় নেমে ঘোষাল বাড়ির বদনামটা তুমি না করলেই পারতে। চমকে উঠল শুভদীপ। কত টাকা নিয়েছিলে লাবণ্যকে বেচে মুনলাইট থেকে? আর এত টাকা মার্কেটে তোমার ধার হলোই বা কি করে? 2টো ফ্ল্যাট আটকে গেছে রেডি হওয়ার পরে। কেউ একজন অকারণে ইনজাংশন জারি করে দিয়েছে, তাই কাস্টমাররা সব টাকা ফেরত চাইছে। এসব নিয়ে আমি জড়িয়ে আছি। তবে জেঠিমা, আমি কিন্তু লাবণ্যকে বেচে দিইনি। লাবণ্যই এসেছিল যা হোক একটা কাজের খোঁজ করতে। শিক্ষা দীক্ষা তেমন নেই, দেখতেও যে আহামরি সেটাও নয়। তাই মুনলাইটের ম্যানেজারকে বলে কাজে ঢুকিয়ে দিয়েছিলাম। মুনলাইটে কি কাজ হয় লাবণ্য সেটা জানতো? না, মানে পরে জেনেছিল। তাছাড়া ওর বড়ি তোকে ছেড়ে চলে গিয়েছিল। আমি আর কি করব। রাজেশ যে শুভদীপের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পেয়েছিল, সেটা আর জানানো হলো না জেঠিমাকে। তার আগে জেঠিমা গম্ভীর গলায় বললেন, এবারে তুমি এসো, আমার আন্নিকের সময় হয়ে গেছে। শুভদীপ আনমনে লাবণ্যর ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো। মনে পড়ে গেল, লাবণ্যর ঘরের দেওয়ালে টাঙানো আছে নিজের আঁকা একটা নিজের ছবি। মেয়েটা বোধহয় আয়নার সামনে বসে নিজেকে এঁকেছিল। তখনও মুনলাইটের দরজায় পা রাখেনি লাবণ্য। তাই কপালে সিঁদুরের বড় টিপ আর সিঁথিতে সিঁদুর জলজল করছে। এমন লাবণ্যকেই প্রথম দেখেছিল শুভদীপ এই বাড়ির উঠোনে। রাজেশ ঘটির পিছনে সংকোচে দাঁড়িয়েছিল জড়সড় হয়ে। রাজেশ ঘর ভাড়া চেয়েছিল, আধার কার্ড দেখিয়ে ওদের ভাড়া দিয়েছিল। কয়েক মাস পরেই রাজেশকে দেখেছিল একটা দালালের সঙ্গে কথা বলতে। সন্দেহ হয়েছিল শুভদীপের। রাজেশকে চেপে ধরতেই বলে দিয়েছিল লাবণ্যকে বিক্রি করতে চায়, ওর নাকি এটাই বিজনেস। বিয়ে করে নিয়ে আসে গ্রামগঞ্জ থেকে, তারপর কলকাতায় এসে বিক্রি করে দেয়।
দুদিন স্বামী স্ত্রীর নাটক করে, তারপর পালায়। কিন্তু লাবণ্যর গায়ের রংটা শ্যামলা বলে ভালো দাম পাচ্ছে না এবারে। শুভদীপ তখন মুনলাইট ক্লাবের রেগুলার কাস্টমার। ম্যানেজারকে একদিন কৌতূহলবশত জিজ্ঞেস করেছিল, বলছি যে এই সার্ভ করার মেয়েগুলোকে কোত্থেকে কেনো? এসব কিন্তু শহুরে মেয়ে নয়, গ্রামের সাধারণ মেয়ে ছিল। আরে আমি রীতিমতো গ্রুমিং করে তাদের রেডি করেছি। আসলে কি জানেন ঘোষাল, এই গ্রামের দিকে সোজা সহজ মেয়েগুলো না বড্ড বড্ড তাড়াতাড়ি প্রেমে পড়ে যায়, আর সেই সুযোগে হাত বদল হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই এখানে যাদের দেখছেন, যেসব মেয়েগুলো সবাই সংসার সাজাবে বলে অনেক আশায় গ্রাম থেকে এক একজনের হাত ধরে এই শহরে এসেছিল, তাদের সেই তথাকথিত স্বামীগুলি তো ওদের বিক্রি করে দিয়েছে। আমি কাউকে ডিরেক্ট কিনেছি, আবার কাউকে দুহাত বদল করে। শুভদীপের বাজারে ধার বাড়ছিল। রাজেশ খদ্দের খুঁজছিল। মাথার মধ্যে একটা টুনি বাল্ব যেন ঝিলিক দিয়ে উঠেছিল। মুনলাইটের ম্যানেজার বলেছিল, হ্যাঁ, তেমন মেয়ে যদি হয় লাখ পাঁচেক মতো দিয়ে দিই। পরের দিনই লাবণ্যকে রাজেশের কাছ থেকে 1 লাখ টাকায় কিনে নিয়েছিল শুভদীপ। রাজেশ চলে যাবার পরে লাবণ্যকে মুনলাইটে নিয়ে যাবে এমনই প্ল্যান করেছিল শুভদীপ। হঠাৎই জেঠিমা লাবণ্যর পাশে গিয়ে দাঁড়ালো, বলল, ওর স্বামী চলে গেছে বলে ওকে তাড়িয়ে দিস না যেন। আহা, অসহায় একটা মেয়ে, কদিন বিনা ভাড়াতেই থাকুক না। আবার অন্যরকম ভাবে ছক সাজাতে হয়েছিল শুভদীপকে। মাস 5 পরে যখন লাবণ্যর হাত একদম ফাঁকা হয়ে গিয়েছিল, তখনই একদিন সন্ধ্যাবেলা ওর ঘরে ঢুকেছিল শুভদীপ ওর খোঁজ খবর নিতে। তখনই কথায় কথায় একটা কাজের ব্যবস্থা করে দিতে বলেছিল লাবণ্য। লাবণ্যর সঙ্গে একটা শর্ত হয়েছিল, ওর আসার খবর যেন ও কোনোদিন না দেয় জেঠিমাকে, তাহলেই কাজের ব্যবস্থা করে দেবে শুভদীপ। শুভদীপ বলেছিল, শোনো, আগে নিজেকে না শহুরে করতে হবে, হ্যাঁ, তারপর কাজ পাবে। লাবণ্য ঘাড় নেড়েছিল। মুনলাইটে যখন ওকে নিয়ে গিয়েছিল শুভদীপ, তখনও লাবণ্যর মুখে মাটির ছোপ। তার কিছুদিনের মধ্যে মেয়েটাকে দেখে আর নিজেই চিনতে পারছিল না ও। ভাড়ার টাকাটা শুভদীপের হাতে দিয়ে বলেছিল, রাজেশের থেকে কত টাকা দিয়ে কিনেছিলেন আমাকে, আর এখন কত দিয়ে বেচলেন? আপনার লোকসান হয়নি তো? না, ক্যাশ 6 লাখ টাকা লাভ করেছিল শুভদীপ। একটাই শর্ত, লাবণ্য আর কোনো ক্লাবে কাজ করতে পারবে না। 7 লাখ দিয়ে মুনলাইট সারা জীবনের মতো কিনে নিয়েছিল। মেয়েটা যেন চুম্বকের মতো টানত ওকে। মেয়েটার চোখে ছিল ওর জন্য অনেকখানি ঘৃণা। মেয়েটা আত্মহত্যা করেনি বোধহয়, খুনি হয়েছে। কিন্তু করল কে? মুনলাইটের সঙ্গে ওর কোনো ঝামেলা হয়েছে বলে তো মনে হয়নি। ম্যানেজার এখনো লাবণ্যর জন্য আফসোস করে। তাহলে কে? অফিসার বোধহয় শুভদীপকে সন্দেহের তালিকায় প্রথমে রেখেছে। কিন্তু শুভদীপ যখন এই ঘরে ঢুকেছিল, তখন লাবণ্য শরীরটা ঝুলছে সিলিং থেকে। পাশের একটা কালো চামড়ার ব্যাগের চেন খোলা। বেশ কয়েকটা টাকার বান্ডিল উঁকি দিচ্ছিল। ঘাবড়ে গিয়ে থানায় ফোনটা করেছিল শুভদীপ। গোপাল আঁতকে উঠে বলেছিল, খুন হয়েছে, খুন খুন। শুভদীপও থানায় বলে বসেছিল, খুন হয়েছে। এখন কেঁচো খুঁড়তে গিয়ে যদি শুভদীপকে খুনি সাব্যস্ত করে মিস লগ্নজিতা, তাহলে কি হবে? জেল হয়ে যাবে নাকি ওর? লগ্নজিতার ফোন নাম্বারটা ডায়াল করল শুভদীপ। তার থেকে বরং সব সত্যিটুকু স্বীকার করাই শ্রেয়। তুই কখনো বলিসনি তো যে অব্যয় তোর বুটিকে এসেছিল? গুঞ্জা সোফার কুশনে নতুন কাভার পরাতে পরাতে বলল, তুইও তো বলিসনি। স্কুল থেকে ফেরার পথে অব্যয় তোকে কোনো এক রানী ভবনে যেতে বলেছিল। সেখানে একজন লাবণ্য বলে কেউ আছে। রক্তিম, আমি বোধহয় তোর কাছে ভীষণ রকমের বোরিং হয়ে গেছি না রে? এই দেখ, অল টাইম এই একই গেম খেলবি না আমার সঙ্গে, ঠিক আছে? অকারণে সমস্ত দোষ বলের মতো আমার দিকে ছুঁড়ে দিবি না। আমার বলার মতো কিছু ছিল না, কারণ অব্যয়ের এই সমস্ত খামখেয়ালিপনাকে আমি জাস্ট ছেলে মানুষই ভেবেছি। শিল্পীর উড়ন্ত বলে টান ভেবে কিছু গ্রাহ্যই করিনি।
কিন্তু ও তোর বুটিকে দুবার এলো, গিফট কিনলো, তা সত্ত্বেও তুই আমাকে বললি না। হ্যাঁ, কেন বললি না ভাই? মানে এখনো কি অব্যয় সম্পর্কে তোর কোনো আগ্রহ আছে নাকি? তোর বুঝি তাই মনে হয়? ঠিক কখন মনে হয় রে? যখন তোর জন্য যত্ন করে লাঞ্চ বানায়, যখন যত্ন করে তোর টিফিন বক্স গুছিয়ে দিই, যখন মনে করে তোর ওয়ালেট থেকে ঘড়ি সব গুছিয়ে রাখি, তখন কখন তুই আমার মধ্যে অব্যয়কে খুঁজে পাস? সেদিন যখন অব্যয়ের এক্সিবিশনে গিয়েছিলাম তখন ওর প্রত্যেকটা ছবির সামনে দাঁড়িয়ে তোর মুগ্ধ দৃষ্টি আর প্রশংসা আমি দেখেছিলাম গুঞ্জা। আমি মানছি যে অব্যয় শিল্পী হিসাবে খুব বড় বাপের, কিন্তু তোর চোখে ওর প্রশংসা দেখতে আমার ভালো লাগে না গুঞ্জা। গুঞ্জার চোখে গাঢ় হয়ে এলো অভিমানী মেঘ। সেদিকে তাকিয়ে ল্যাপটপ বন্ধ করে সোফায় এসে গুঞ্জার পাশে বসল রক্তিম। গুঞ্জা ফিসফিস করে বলল, আমাকে নিয়ে এখনো তুই পসেসিভ? হলি বা তোর কি? হ্যাঁ, কতটুকু সময় দিস আমায়? স্বর্ণদীপ ঠিকই বলেছিল, আতলামি করেই অব্যয় মেয়েদের মনে একেবারে স্থায়ী জায়গাটা করে নেয়। তোরা আতিল পুরুষকে কেন তো পছন্দ করিস বলতো? স্বর্ণদীপ বলছিল তো অব্যয়ের এই সমস্ত ন্যাকামি ছিল জানতাম, কিন্তু এমন চরিত্রের দোষ ছিল সেটা জানতাম না। এভাবে লুকিয়ে একটা পাড়ার মেয়ের সঙ্গে সম্পর্ক করার চেয়ে আমাদের বর্ণিত অনেক বেটার রে। তাছাড়া না, রং তুলিতে যার মন পড়ে থাকে তার তো। গুঞ্জা লক্ষ্য করল যতক্ষণ পর্যন্ত রক্তিম জানত না অব্যয় ওর বুটিকে এসেছিল, ততক্ষণ পর্যন্ত ও অব্যয়কে খনি মানতে রাজি ছিল না। কিন্তু এখন অবলীলায় বলছে, কে জানে ওই মেয়েটাকে মেরে দিয়ে অব্যয় বেপাত্তা নাকি। গুঞ্জা দৃঢ় গলায় বলল, ফোনটা অব্যয় করেনি বুঝলি? তার থেকে অনেক বেশি চান্স যারা ওকে আজীবন হিংসা করেছে তাদের করার। কারণ লাবণ্য খুনের মামলায় অব্যয়কে ফাঁসিয়ে দিলে অনেক মেয়ের হৃদয় থেকে অব্যয়ের নামটা মুছে যাবে কিনা। তাই ভালো করে ভেবে বলতো, ওই নামটা মুছে গেলে কার কার উপকার হয়? স্বর্ণদ্বীপের তো হয়ই, কারণ বর্ণির চোখে অব্যয়কে ছোট করার প্রচেষ্টা ওর আজকের নয়। এই মুহূর্তে জানলাম আমার চোখে ওর প্রশংসা দেখলে আরেকজনেরও বেশ রাগই হয়। তাহলে ভেবে দেখিস তো, লাবণ্যর খুনে অব্যয়ের নামটা নিখুঁতভাবে ঢুকে গেলে কাদের লাভ? বাবা, তুই তো দেখছি মিস লগ্রজিতার সহকারী হয়ে গেলি। শোন, স্বর্ণদ্বীপের লাভ হতে পারে, কিন্তু আমার নয়। আমি জ্ঞানত কোনোদিন অব্যয়ের কোনো খারাপ চাইনি, বরং আমাদের ব্যাচের একজন অন্তত শিল্পী হিসেবে নিজেকে যে প্রতিষ্ঠিত করতে পেরেছে এটা দেখে আমার গর্বই হয়েছে। আমি তো বরাবরই বলি যে শিল্পীরা অমন একটু এলোমেলো হয়, হিসেব করে কাজ করা ওদের কম্য নয়। তাই অব্যয় আচমকা মিসিং বলে এত চিৎকার চেঁচামেচির কোনো দরকার নেই। হয়তো নিরিবিলিতে ও নিজেকে নিয়েই ব্যস্ত। তাই অব্যয় খুনের মামলায় জড়ালে আমি অন্তত তার পাশে গিয়েই দাঁড়াবো, ঠিক আছে? ঠিক এই কারণেই এই সোজা সরল ছেলেটাকে ভালো লাগে গুঞ্জার। বেশিক্ষণ কোনো অভিব্যক্তিকে গোপন করে রাখতে পারে না রক্তিম। রাগ, অভিমান, আনন্দ সবকিছু গুঞ্জার সামনে দাগহীন কাঁচের মতো পরিষ্কার। গুঞ্জা কিছু বলার আগেই রক্তিম বলল, এসব ঠিকই আছে, কিন্তু তোর চোখে না ওর জন্য সম্ভ্রম দেখলে মাথাটা জাস্ট গরম হয়ে যায়। শুধু এই একটা জিনিসের অধিকারে কেউ যদি সামান্যতম ভাগ বসায় না, সেটাও কিন্তু আমার সহ্য হয় না। গুঞ্জা রাগ দেখাতে গিয়েও হেসে ফেলে বলল, তোর এত দেখার ক্ষমতা যখন, তখন আমার চোখে লোকের জন্য সম্ভ্রম দেখিস, আর তোর জন্য ভালোবাসা, উদ্বেগ, দুশ্চিন্তা, অহংকার এগুলো দেখতে পাস না? গুঞ্জা আর দেরি না করে রক্তিমের কাঁধে মাথা রাখে, বলে ওঠে, বদলে যাস না প্লিজ। আরে আমার চিন্তা হচ্ছে তো বর্ণিটের জন্য। মেয়েটা অব্যয়কে বড্ড ভালোবাসে রে। হ্যাঁ, এই ঘটনাটা শোনার পর থেকে যতবার ওকে ফোন করেছি, ওর গলাটা না শুনে বড় মন খারাপ মনে হয়েছে। ও বোকার মতো অব্যয়ের জন্য অপেক্ষা করে। আরে আমি জানি অব্যয় আমাদের মতো ওই 10টা-5টার জীবনকে কোনোদিন বেছে নেবে না। বর্ণিকে একটু বোঝাতে পারিস তো, এইভাবে মরিচিকার পেছনে না ছুটে নিজের জীবনটা নিয়ে একটু ভাবতে। সবার জীবনে তো তুই নেই যে অব্যয় নামক মোহ থেকে নিজেকে সরিয়ে নিতে পারবে। তবুও আমি চেষ্টা করবো ওকে বোঝানোর। এত বছরে বোঝেনি,
আর আজকে বুঝবে বলে মনে হয় না যদিও, তবু ট্রাই করব। কুনাল বলছিল জানিস তো, যেই অফিসার মানে ওই লগ্নজিতা ভট্টাচার্য, উনি নাকি এরকম অনেক কেসই সাফল্যের সঙ্গে সমাধান করেছে। মহিলার নাকি এটাই নেশা। আমার তো ধারণা যে লাবণ্য মৃত্যুর কারণটাও ঠিকই বের করবে। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমাদের বন্ধু গ্রুপের কেউ যেন এর সঙ্গে জড়িয়ে না থাকে। জানিস, লগ্নজিতা মনীষাকে মিট করেছিল, স্বর্ণদ্বীপের নতুন গার্লফ্রেন্ড পরিচয়। তো স্বর্ণদ্বীপ মনীষার মুখে চেহারার বর্ণনা শুনে বুঝেছে যে ওটা লগ্নজিতাই ছিল। ভেবে দেখ কি মারাত্মক বুদ্ধি ওই মহিলার। আর মনীষাও নাকি ওদের ফেলে আসা জীবনের সমস্তটুকু উগলে দিয়েছে ওই অফিসারের কাছে। গুঞ্জা ভয়ে ভয়ে বলল, আমার না কেমন একটা ভয় করছে। অভয় সত্যিই জড়িত নয় তো এই কেসে? গল্প স্বল্পতে শুনলেন গল্প স্বল্প অরিজিনালস গল্প সিরিজ রং তুলির চুপকথা, চতুর্থ পর্ব। গল্পের কথক অর্পণ, গল্পের সূত্রধার সৌমি, বিভিন্ন চরিত্রে অব্যয় বাসু, বর্ণিতা অঙ্কিতা, স্বর্ণদ্বীপ অমরজিৎ, লাবণ্য বিহঙ্গী, রানীবালা দেবী মধুমিতা, শুভদীপ ঘোষাল সুদীপ্ত, রক্তিম অরিজিৎ, গুঞ্জা দেবারতী, মনীষা সুনন্দা, বর্ণিতার মা কমলিনী অরুণিমা, গোপাল সিদ্ধার্থ, ক্লাবের ম্যানেজার কল্পলাল এবং লগ্নজিতার ভূমিকায় অপরূপা। আগামী রবিবার গল্প স্বল্পতে শুনবেন এই গল্পের পঞ্চম এবং অন্তিম পর্ব, ঠিক বিকেল 5:15 100.1 FM গোল্ডে।